আমার বিনি, এই নে সোনার গিনি, যত্ন করে না রাখলে কে নেবে রাখিনি। বিভা ক্যাফেতে শুনছেন ত্রিজিৎ করের কাহিনী রাকিনী এর দ্বিতীয় পর্ব। বিছানার ওপর তিন্নি আর তিতলিকে একরকম বগল দাবা করে জড়িয়ে শুয়েছিল সুপ্রিয়া। বেচারি মেয়ে দুটো এই মুহূর্তে ওকে জড়িয়ে ধরে থরথর করে কাঁপছে, সঙ্গে হাউ হাউ করে কাঁদছেও। তিতলি এত গিন্নি গোছের মেয়ে, চট করে কিছুতে ভয় পায় না, কিন্তু ও এসব কাণ্ড দেখে রীতিমতো ভয়ে ঠান্ডা হয়ে গিয়েছে। আর হবে নাই বা কেন? সুপ্রিয়া এত বড় হওয়া সত্ত্বেও ওর নিজেরই যেখানে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, সেখানে ওরা দুজন তো নেহাতি শিশু। ঠিক কটা বাজলো এখন? বালিশের তলায় রাখা মোবাইলটা কাঁপা কাঁপা হাতে নিয়ে একবার সময় দেখল সুপ্রিয়া। রাত 2:25। ঠিক গতকালও এই সময় ঘুমটা ভেঙে গেছিল না সুপ্রিয়ার? এই সময় তো ওর খোলা চুলের মধ্যে সেই বিভৎস দাঁতের স্পর্শ পেয়েছিল। কালকের ওই ঘটনার পর আজ আর একা শোয়ার সাহস দেখায়নি সুপ্রিয়া। দুই মেয়েকে নিয়ে একসঙ্গে শুয়েছে নিজের ঘরটায়, কিন্তু তাতেও কি লাভ কিছু হলো? ও তো ভেবেছিল কালকের ঘটনাটা শুধু একটা দুঃস্বপ্ন ছাড়া কিচ্ছু ছিল না, কিন্তু আজ যা শুরু হয়েছে তা তো কালকের থেকেও ভয়ঙ্কর। হে আর যাই হোক, অন্তত দুঃস্বপ্ন হতে পারে না। গতকাল রাতের অভিজ্ঞতাটা মনে করতেই আরো একবার নিজের খাবলানো চুলে হাত দিল সুপ্রিয়া। সঙ্গে সঙ্গে সারা শরীরে যেন একটা আতঙ্কের শিহরণ খেলে গেল ওর। তিন্নি তিতলিকে জড়িয়ে ধরে ও কান পাতল শব্দটা শোনার জন্য। হ্যাঁ, আজও বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। সন্ধ্যা থেকেই বৃষ্টিটা হচ্ছে, মধ্যে মধ্যেই বাজও পড়ছে, কিন্তু সেই আওয়াজ কোনোভাবেই ঢেকে দিতে পারছে না ডাইনিং রুম থেকে আসা শব্দটাকে। সুপ্রিয়া স্পষ্ট শুনতে পাচ্ছে ডাইনিং রুম থেকে ভেসে আসছে অজস্র কাকের আওয়াজ। কাক শুনতে অবিশ্বাস্য লাগলেও সুপ্রিয়া নিজের কানে স্পষ্ট শুনতে পাচ্ছে। ডাইনিং রুমে হাজার হাজার কাক একসঙ্গে ডাকছে। এত কাক এই মাঝরাতে বাড়ির ভেতরে কিভাবে ঢুকলো তা সুপ্রিয়া জানে না। ও এটাও জানে না যে এই বাড়িতে ঢুকে কাকগুলো এরকম বিভৎসভাবে চেঁচাচ্ছেই বা কেন। কিন্তু আজও এই ব্যাপারে নিশ্চিত যে ও এই মুহূর্তে যা শুনছে তা ভুল নয়, কারণ আজ ও একা নয়, তিন্নি তিতলি দুজনেই ওর সঙ্গে শুনতে পাচ্ছে আওয়াজটা। এত রাতে বাড়ির ভিতরে এভাবে হাজার হাজার কাকের এই বিভৎস আওয়াজ শুনে ওরাও রীতিমতো ভয় পেয়ে গেছে। আর শুধু তো কাকের আওয়াজ নয়, মধ্যে মধ্যেই ওই ডাইনিং রুমের থেকে ভেসে আসছে
ভারী ভারী আসবাবপত্র ছুঁড়ে ফেলার আওয়াজ, যেন কোনো প্রবল শক্তিমান জীব প্রচণ্ড আক্রোশে সমস্ত ডাইনিং রুমটাকে ভেঙে তছনছ করে দিতে চাইছে। জানি না, তুমি তুমি চুপটি করে আমায় জড়িয়ে ধরে শুয়ে থাকো মা, আমি আছি তো, কিচ্ছু হবে না। তিন্নিকে জড়িয়ে ধরে ওর মাথায় হাত বুলিয়ে দেয় সুপ্রিয়া। আমি আগেই বলেছিলাম মা, এই বাড়িতে কিছু একটা আছে। দুপুরে যখন আমার সঙ্গে ঘটনাটা ঘটলো আমি তখনই বুঝতে পেরেছিলাম, তুমিই শুনলে না। এখন যদি কিছু হয়ে যায় আমাদের কি হবে বলো তো? ভুল হয়েছে দিদি, ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে। তোর কথা শোনাই আমার উচিত ছিল। শুধু 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 গয়নার বাক্সটা খোঁজার লোকে এ বাড়িতে না থেকে গেলেই পারতাম। কথাটা বলে নিজেই নিজেকে মনে মনে দুষল সুপ্রিয়া। সত্যি তো, ওরই তো ভুল। শুধুমাত্র লোভের বশে পড়ে সুপ্রিয়া এই বাড়িতে থেকে গেল। ডাইনিং রুমে আবার ঝনঝন করে বাসন পড়ার শব্দ হলো। তার সঙ্গেই বড় কিছু একটা উল্টে পড়ল যেন। সেই প্রচণ্ড শব্দ শুনে তিন্নি আরো ভয় পেয়ে ঝাপটে ধরল সুপ্রিয়াকে। তিতলিও কাঁদতে কাঁদতে কেঁপে উঠল, বলল, আমি তোমায় বলেছিলাম মা, আমার কোনো মনের ভুল হয়নি। দুপুরে আমি ডিমের ঝোলটা রান্না করার পর নিজের হাতে চাল ধুয়ে ভাত বসিয়েছিলাম, কিন্তু তারপর তোমার সঙ্গে কথা বলে যখন রান্নাঘরে গিয়ে ভাতের হাঁড়ির ঢাকনাটা খুললাম, দেখি হাঁড়ির মধ্যে ভাত নেই, শুধু গোছা গোছা কালো চুল। এত ভয় পেয়ে গিয়েছিলাম, গাটা গুলিয়ে কেমন অফ করে উঠেছিল। ভয়ের চোটে ভাতের হাঁড়িটা উল্টেই ফেলে দিয়েছিলাম। দেখলাম ভাতের হাঁড়ির ভেতর থেকে ওই গোছা গোছা চুল সাপের মতো ক্রমশ এঁকে বেঁকে বেরিয়ে আসছে। তারপর আস্তে আস্তে মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়ছে সারা ঘরের মেঝেতে। উফ, ওই দৃশ্যটা দেখে এত ভয় পেয়েছিলাম, চোখ বন্ধ করে শুধু মা মা করে চিৎকার করছিলাম। আর কিচ্ছু মাথায় ছিল না তখন। কিন্তু আমি যে গিয়ে দেখলাম কোথাও কিচ্ছু নেই, শুধু তুই ভাতের হাঁড়িটা উল্টে বসে আছিস আর মেঝের মধ্যে শুয়ে পাগলের মতো মা মা করে চিৎকার করছিস। ছিল, চুল ছিল, বিশ্বাস করো মা, আমি ভুল দেখিনি। আর আর যদি দেখেও থাকি তাহলে এখন যেটা হচ্ছে সেটা কি স্বাভাবিক নাকি মনের ভুল? তিতলির কথার উত্তর দেওয়ার আগেই ঘটল ঘটনাটা। সুপ্রিয়াকে জড়িয়ে ধরে শুয়ে থাকা ছোট্ট তিন্নি হঠাৎ তারস্বরে চিৎকার করতে লাগলো। ওইটুকু একটা বাচ্চা মেয়ের সেই ভয়ার্ত চিৎকার শুনে মুহূর্তের মধ্যে সুপ্রিয়ার বুকটা ঠান্ডা হয়ে গেল। তিন্নিকে জড়িয়ে ধরে ও বলল, কি হচ্ছে তিন্নি? এই তো আমি আছি তো, কাছে আছি তো, বল, এত ভয় পাচ্ছিস কেন মা? কিছু হয়েছে? বল মা, বল। মা, আমার পেছনে কিছু একটা আছে। ওটা আমার চুলটা দাঁত দিয়ে চিবোচ্ছে মা, দাঁত দিয়ে চিবোচ্ছে। তিন্নির কথা শুনে সুপ্রিয়ার বুকের ভেতরটা আবার ঠান্ডা হয়ে গেল। ওর মনে পড়ে গেল গতকাল রাতের বিভৎস অভিজ্ঞতার কথা। নিজের খোলা চুল মাঝরাতে কেউ পিছন থেকে এসে তার ধারালো দাঁত দিয়ে চিবোলে ঠিক কেমন লাগে তার কেউ জানুক না জানুক সুপ্রিয়া ভালো করেই জানে। তাই তিন্নির কথা শুনে কয়েক মুহূর্তের জন্য কিছু বলতে পারল না, শুধু নিথর মূর্তির মতো চেয়ে রইল তিন্নির দিকে। তিন্নি আবারও কাঁদতে কাঁদতে বলে উঠল, ও আমার চুল চিবিয়ে চিবিয়ে খেয়ে নিচ্ছে মা। ও মা, আমার খুব ভয় করছে মা।
আমার খুব ভয় করছে। তিতলি এতক্ষণ সবটা চুপ করে শুনছিল। এইবার কি হলো কে জানে, ও হঠাৎ তড়াং করে উঠে বসে সুপ্রিয়াকে টপকে চলে গেল তিন্নির দিকে। তারপর তিন্নির ওপর আছড়ে পড়ে ওকে জড়িয়ে ধরে বলল, কিচ্ছু হবে না বোন, কিছু হবে না, এই তো দেখ আমি তোকে জড়িয়ে ধরে আছি। এরপর ঠিক হাতে গোনা কয়েক সেকেন্ড, তারপরেই চেঁচিয়ে উঠল তিতলি নিজেও। ও মা গো, এ কি জিনিস গো? ছাড়, আমার চুল ছাড় বলছি, ছাড় ছাড়, চুল ছাড়। ছোট্ট তিন্নি বিছানার উপর কুঁকড়ে শুয়ে হাউ হাউ করে কাঁদছে। তার ওপর ওকে জাপটে ধরে শুয়ে চিৎকার করছে তিতলি। লাগছে, ছাড় বলছি, ছাড়। ওর খোলা চুলের শেষ অংশটা দেখাই যাচ্ছে না অন্ধকারে। তিতলিকে পাগলের মতো ছটফট করতে দেখে শুধু মনে হচ্ছে একটা অদৃশ্য শক্তি প্রবল আক্রোশে ওর মাথার চুল খাবলে ছিঁড়ে ফেলতে চাইছে। তিতলি এখনো কাঁপতে কাঁপতে চিৎকার করে যাচ্ছে, ও মা, আমায় বাঁচাও মা, ও মা বাঁচাও, ও মা গো। আর এত কিছু দেখার সত্ত্বেও পাথরের মতো স্থির হয়ে শুয়ে রয়েছে সুপ্রিয়া। ওর কানে কোনো আওয়াজ ঢুকছে না, ওর হাতের আঙুল নড়ছে না, এমনকি ওর সারা শরীরটা যেন পাথরের মতো ঠান্ডা হয়ে গেছে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ও যেন স্রেফ একটা অচল পাথরের মূর্তি ছাড়া আর কিচ্ছু না। এরকম ভাবে পাথরের মতো শুয়ে থেকে ঠিক কতক্ষণ কাটলো সুপ্রিয়ার মনে নেই। একসময় হঠাৎ ও দেখলো তিতলির চিৎকার থেমে গেছে। তিন্নিও তিতলিকে জাপটে ধরে গুমড়ে গুমড়ে কাঁদছে। আর কি অদ্ভুত, তিন্নি তিতলি দুজনেই ভয় মাখা চোখে তাকিয়ে আছে সুপ্রিয়ার দিকেই। কিন্তু কেন? ঠিক কয়েক সেকেন্ড তারপরেই ডাইনিং রুম থেকে আওয়াজটা পেল সুপ্রিয়া। আর সঙ্গে সঙ্গে ওর কাছে সবটা স্পষ্ট হয়ে গেল। তারই সঙ্গে পেটের নিচে নাভির কাছটায় সেই পুরনো অস্বস্তিটা সজোরে কামড় বসালো যেন। এ কি শুনছে সুপ্রিয়া? ঠিক শুনছে তো। হুবহু ওর গলা করে কেউ একজন চিৎকার করছে ডাইনিং রুম থেকে। সুপ্রিয়া স্পষ্ট শুনতে পাচ্ছে, অবিকল ওরই গলায় কেউ বলছে, তিন্নি, তিতলি, তোরা দোতলায় চলে আয়, নিচে থাকিস না। তোদের সঙ্গে যে শুয়ে আছে সে আমি নই, অন্য কেউ। ভালো করে চেয়ে দেখ, ওর কাছে তোরা থাকিস না বেশিক্ষণ। পালিয়ে আয়, এক্ষুনি পালিয়ে আয় দোতলায়। কথাগুলো শুনেই ধপ করে বিছানায় উঠে বসলো সুপ্রিয়া। তার সঙ্গে সঙ্গেই ওর দিকে সন্দেহপ্রবণ দৃষ্টিতে তাকাতে তাকাতে বিছানায় কাঁপতে কাঁপতে উঠে বসলো তিন্নি তিতলি। ওরা কি ওই আওয়াজটার কথায় বিশ্বাস করছে? হ্যাঁ, নিশ্চয়ই করছে। না হলে এভাবে ভয়ার্ত দৃষ্টিতে কেন তাকিয়ে আছে ওরা সুপ্রিয়ার দিকে? না, গতিক সুবিধে ঠেকছে না। খারাপ কিছু হওয়ার আগেই আটকাতে হবে। আমার দিকে ওভাবে চেয়ে আছিস কেন? কি রে, আমি তোদের মা? ওই আওয়াজটার কথা শুনিস না? ওটা আবার আওয়াজ। কথাগুলো জোরে জোরেই বলল বটে সুপ্রিয়া, কিন্তু কি অদ্ভুত, ওর গলা দিয়ে কোনো মনুষ্য শব্দ বেরোলো না। তার বদলে বেরিয়ে এলো সুতীব্র কর্কশ একটা আওয়াজ। কাক! সুপ্রিয়ার গলা থেকে অবিকল কাকের আওয়াজ বেরোচ্ছে। নিজের কানকে নিজেই যেন বিশ্বাস করতে পারল না ও। আবারও চিৎকার করে কথা বলল, কিন্তু আবারও গলা দিয়ে বেরিয়ে এলো সেই একই কাকের আওয়াজ। এইবার ওর দিকে তাকিয়ে ওর আওয়াজ শুনে তিন্নি তিতলি দুজনেই প্রচন্ড আতঙ্কে চিৎকার করে উঠল। আর তারপরে এক মুহূর্ত অপেক্ষা না করে বিছানা থেকে নেমে ছুট লাগালো ডাইনিং রুমের দিকে। ওদের আটকাতে গিয়েও আটকাতে পারল না সুপ্রিয়া। নিজের গলায় হাত দিয়ে অবাক দৃষ্টিতেও চেয়ে দেখলো তিন্নি তিতলি দুজনেই একসময় মিলিয়ে গেল ডাইনিং রুমের অন্ধকারে।
সঙ্গে সঙ্গেই ডাইনিং রুমের সেই হাজার হাজার কাক আবারও তারস্বরে ডেকে উঠল। সুপ্রিয়ার মাথাটা ঘুরে গেল, যেন সবকিছু যেন ক্রমশ তালগোল পাকিয়ে যেতে লাগলো ওর কাছে। কিছুক্ষণ নিজের গলায় হাত দিয়ে বসে থেকে বিছানা থেকে পাগলের মতো লাফিয়ে উঠল। তারপর দৌড় লাগালো ডাইনিং রুমের দিকে। আর যাই হয়ে যাক না কেন, তিন্নি তিতলিকে সুপ্রিয়া হারাতে পারবে না, কোনো মতেই পারবে না। ছুটতে ছুটতে ডাইনিংয়ে ঢুকতেই মাথাটা যেন আবারও গড়িয়ে উঠল সুপ্রিয়ার। এ কি দেখছে ও? এ কি সত্যি? আগের দিনের মতো আজও সারা ডাইনিং রুম থই থই করছে জলে, আর তাতে আজও ভেসে বেড়াচ্ছে রাশি রাশি টকটকে লাল জবা ফুল। শুধু তাই নয়, সারা ডাইনিং রুম জুড়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে অজস্র কাকের রক্তাক্ত মৃতদেহ। সেই মৃতদেহগুলো থেকেই এখনো তারস্বরে কা কা শব্দ ভেসে আসছে। আর এরই মধ্যে ডাইনিং রুমের ঠিক মাঝখানে দাউ দাউ করে জ্বলছে আগুন। সেই আগুন পৌঁছে যাচ্ছে ডাইনিং রুমের সিলিং পর্যন্ত। সেই আগুনের চারদিকেই গোল গোল করে ঘুরছে আর কেউ নয়, স্বয়ং তিন্নি আর তিতলি। ওদের সারা শরীরে রাশি রাশি সোনার গয়না, আগুনের আলোয় চকচক করছে গয়নাগুলো। সেই আগুনের চারধারে ঘুরতে ঘুরতেই ওরা এক মনে কিছু একটা গুনছে। 155, 156, 157। এক সময় হঠাৎ ওরা ঘোড়া থামিয়ে সুপ্রিয়ার দিকে তাকালো। তারপর ওদের মধ্যে তিতলি হঠাৎ একটা অদ্ভুত ফ্যাস ফ্যাসে গলায় বলল, মোট 158টা কাক মারতে হবে মা রাগিনীর জন্য। এই দেখো 157টা হয়েছে মাত্র। এবার তোমার পালা। খুব গয়নার শখ না তোমার? নাও, এই আগুনে এবার পুড়তে পুড়তে গয়না চিবিয়ে খাও। তিতলির কথা শুনতে শুনতে হঠাৎ সুপ্রিয়া খেয়াল করলো কিভাবে যেন হাঁটতে হাঁটতে ও আগুনের অনেক কাছে চলে এসছে। এতটাই কাছে যে ওর সারা শরীর সেই আগুনের তাপে পুড়ে যাচ্ছে প্রায়। ওর হাত পা জ্বালা করছে, সারা শরীরে ছড়িয়ে পড়ছে একটা সুতীব্র যন্ত্রণা। এরপরেই হঠাৎ ঠিক পিঠের কাছেই একটা ধাক্কা। পিছন থেকে ভেসে আসা তিন্নি তিতলির ফ্যাস ফ্যাসে হাসি, হাজার হাজার কাকের সেই সুতীব্র চিৎকার। এরপর প্রচন্ড আগুনে ঝলসে যেতে যেতে শেষবারের মতো সুপ্রিয়ার গানের মধ্যে ভেসে আসতে থাকলো তিতলির সেই একটাই কথা, মোট 158টা কাক মারতে হবে মা রাগিনীর জন্য। এই দেখো 157টা হয়েছে মাত্র। এবার তোমার পালা। খুব গয়নার শখ না তোমার? নাও, এই আগুনে এবার পুড়তে পুড়তে গয়না চিবিয়ে খাও। খাও, খাও বলছি, খাও। হ্যাঁ তিতলি, সব গুছিয়ে নিয়েছিস তো? কিছু বাদ পড়েনি তো? না মা, সব গুছিয়ে নিয়েছি, কিছু বাদ পড়েনি। সুটকেসের ভেতর নিজের শেষ ফ্রকটা ঢোকাতে ঢোকাতেই বলল তিতলি। তিন্নি কোথায় রে? সুপ্রিয়ার প্রশ্নটা শুনে এইবার তিতলির মুখটা যেন মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। কিছুক্ষণ মায়ের দিকে নির্বাক হয়ে চেয়ে থেকে সে বলল, বোন দোতলায় বড় দিদার ঘরে ওই আলমারিটার সামনে বসে কাঁদছে। আজকেও? কাল যে ওকে অত করে বললাম। তাতে কোনো কাজ হয়নি মা। এই তো একটু আগেই ওপরে গেছিলাম, কত ডাকলাম, এলোই না নিচে। শুধু আলমারিটার সামনে বসে হাউ হাউ করে কাঁদছে আর বলছে। কি বলছে? বলছে রাকিনী নাকি ওর চুল চায়। কি 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 বলছে তিন্নি? হ্যাঁ মা, ঠিকই শুনেছ।
বোন ওই কথাই বলছে কালকে থেকে। বলছে রাখিনি নাকি ওর চুল চায়। তিতলির মুখটা অসম্ভব ফ্যাকাশে দেখাচ্ছে, ঠিক যেন এই কথাটার পিছনেও আরো বেশ কিছু কথা আছে যা নিঃশব্দে চেপে যাচ্ছে ও। রাখিনি? কথাটা মনে মনে উচ্চারণ করতেই সারা শরীরে আবারও একটা মৃদু শিহরণ খেলে গেল সুপ্রিয়ার। ওর মনে পড়ে গেল ছোটবেলায় দিদিমার শেখানো সেই ছড়াটার কথা। কি যেন ছড়াটা? নিজের মনে মনেই বলল সুপ্রিয়া। ও হ্যাঁ, ওরে আমার বিনি, এনে সোনার গিনি, যত্ন করে না রাখলে খেয়ে নেবে রাখিনি। আচ্ছা, ছোটবেলায় দিদিমার মুখে শোনা সেই ছড়ার রাখিনি, দুদিন আগে মাঝরাতে দেখা সেই ভয়ানক দৃশ্যে তিন্নি আর তিতলির মুখে শোনা রাখিনি, আর আজ তিন্নির কাঁদতে কাঁদতে বলা এই রাখিনি, এরা কি একই? ঠিক কি আসলে এই রাখিনি? হঠাৎ করে তিন্নির চুলি বা চায় কেন সে? আর কেনই বা এই রাখিনি প্রতি রাতে এ বাড়ির মেয়েদের খোলা চুলে দাঁত বসায়? সে কি কোনো জীব, কোনো প্রেতাত্মা, কোনো অবদেবতা, নাকি এমন কিছু যা সুপ্রিয়ার ভাবনারও অতীত? কথাগুলো চিন্তা করতে করতেই যন্ত্রণায় একবার কোকিয়ে ওঠে সুপ্রিয়া। এ বাবা, দেখেছ তোমার হাতের পোড়া জায়গাটায় তো আজ মলম লাগাতেই ভুলে গেছি। দাও দাও, মলমটা লাগিয়ে দিই। সঞ্জীব কাকু চলে আসলে তো আবার বেরোতে হবে, বিকেল হয়েই এলো প্রায়। এখন ভুলে গেলে আর মলম লাগানোই হবে না। তিতলির কথা শুনে মৃদু হাসে সুপ্রিয়া। পাকা গিন্নি একেবারে, কোনো দিকে মেয়ের নজর বাদ যায় না। পরশুদিনের সেই ভয়ঙ্কর রাতের পর থেকে তো সুপ্রিয়াকে একরকম নিজের মেয়ের মতোই সামলাচ্ছে তিতলি। সত্যি বলতে সুপ্রিয়ারই মাঝে মাঝে গুলিয়ে যাচ্ছে কে মা আর কে মেয়ে। ওহ, সেই রাতটার কথা মনে পড়লে এখনো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায় সুপ্রিয়ার। না, সেই দৃশ্যটার কথা জীবনে আর কোনোদিনও ভাবতে চায় না সুপ্রিয়া। শুধু বারবার মনে পড়ে যাচ্ছে ওর জ্ঞান ফেরার দৃশ্যটার কথা। ও যখন আলতো আলতো করে চোখ খুলছে, তখন ওর মুখের ওপর ঝুঁকে হাউ হাউ করে কাঁদছে তিন্নি তিতলি। তারপর ও পুরোপুরি চোখ খুলতেই তিতলি ঝাঁপিয়ে পড়ে ওর বুকে কাঁদতে কাঁদতে বলছে, আমার ভুল হয়ে গেছে মা, আমায় ক্ষমা করে দাও। কাল রাতে তোমায় ছেড়ে যাওয়াটা আমার উচিত হয়নি মা। আমরা দুজনেই ওই দোতলার ঘরটায় আটকে পড়েছিলাম। নিচে তোমার চিৎকার শুনেছিলাম, কিন্তু নিচে আসতে পারছিলাম না। ঘরের দরজাটা না কিভাবে যেন বন্ধ হয়ে গিয়েছিল। আজ সকালে দরজাটা খুললো যখন, তখনই ছুটতে ছুটতে আমরা নিচে এসেছি। ও মা, তো তোমার কিছু হয়নি তো মা? বলো না, কিছু হয়নি তো তোমার? বিছানার উপর বসেই মৃদু হেসেছিল সুপ্রিয়া। বলেছিল কিছু হয়নি। তখন ছোট দুটো মেয়েকে আশ্বাস দেওয়ার জন্য বলেছিল বটে কিছু হয়নি, কিন্তু সত্যি বলতে ওর সঙ্গে সেদিন যা হয়েছিল তাকে যদি কিছু না হওয়া বলে, তাহলে ঠিক কোনটাকে কিছু হওয়া বলা যাবে তা সুপ্রিয়া নিজেও জানে না। সেদিন যখন সুপ্রিয়ার জ্ঞান এসেছিল, তখন তো ওর ডান হাতের বেশিরভাগটাই প্রায় পুড়ে গিয়েছিল। হ্যাঁ, একদম অবিকল পোড়ার ক্ষত। অথচ তিন্নি তিতলি নিজের চোখে দেখেছে সেখানে কোনো আগুনের ছিটে ফোঁটাও ছিল না। তাহলে সুপ্রিয়ার হাত পড়ল কিসে? সুপ্রিয়া জানে না, আবার জানেও হয়তো। সেই রাতে ও যা দেখেছিল, যা শুনেছিল এবং যে যন্ত্রণা অনুভব করেছিল, তার ঠিক কতটা সত্যি আর কতটা দুঃস্বপ্ন তা এখনো বুঝতে পারেনি সুপ্রিয়া। হয়তো কোনোদিন বুঝতে পারবেও না। মানুষের জীবনে সব ঘটনার কি সত্যি কোনো ব্যাখ্যা হয়? মলি মেয়েটার তাহলে কি হলো মা?
তিতলির প্রশ্নে সম্বিত ফিরল সুপ্রিয়ার। ও দেখল কখন যেন তিতলি ওর হাতে নিঃশব্দে মলম লাগিয়ে দিয়েছে। ও বুঝতেও পারেনি। জানি না রে, কিছুই বুঝতে পারছি না। সঞ্জীব বাবু বলেছেন উনি যখন ছিলেন না তখন দিদিমা মল্লিকা অনাথ আশ্রমে রেখে এসেছিল। অথচ অনাথ আশ্রমে যে নাম্বারটা আমি ডায়েরি থেকে পেয়েছি সেটাই ফোন করে জানলাম মল্লি ওখানে নেই। ইনফ্যাক্ট দিদিমা মল্লিকে কোনোদিন ফেরত দিয়েই আসেনি। তাহলে ওইটুকু বাচ্চা মেয়েটার হলো কি? হাওয়ায় তো উড়ে যেতে পারে না। সেটাই। এছাড়াও অনেকগুলো খটকা আছে যেগুলো কিছুতেই বুঝতে পারছি না। কিরকম খটকা মা? এই যেমন ধর, আমার দিদিমা ডায়েরিতে আমার লোকের চুল সংগ্রহ করে রাখতেন কেন? আমার দিদিমা তন্ত্রমন্ত্র সাধনা করেন, এ তো আমার মায়ের কাছেই শুনেছিলাম। কিন্তু রোজ রাতে উনি কি এমন সাধনা করতেন যে এই অঞ্চলের কেউ এই বাড়ির ধারে পাশেও আসতো না? এমনকি মলিও সেসব দেখে ভয় পেয়েছিল। আর সবচেয়ে বড় খটকা হলো যে, আচ্ছা মা, গয়নার বাক্সটা গেল কোথায়? তিতলির কথাটা শুনেই সুপ্রিয়া নিজেই লজ্জা পেয়ে যায়। সত্যি তো, এত কিছুর পরেও ও এখনো গয়নার আশা ত্যাগ করতে পারল না। পরশু রাতে তো প্রাণটাই খোয়াচ্ছিল। আর ওই রাতের পর কাল সারাদিন এমনই অবস্থা হয়েছিল যে বিছানা থেকে উঠতেও পারেনি ও। সঞ্জীব বাবুকে অবশ্য তিতলি অনেকবার ফোন করেছিল, কিন্তু ফোনটা ধরেননি সঞ্জীব বাবু। আজ সকালে ধরলেন। তারপর সব শুনে নিজেই সঙ্গে সঙ্গে বললেন উনি আজ বিকেলের মধ্যেই আসছেন। এখান থেকে সুপ্রিয়াদের সোজা কলকাতায় পৌঁছে দেবেন উনি। কি হলো মা? গয়নার বাক্স শুনেই আবার হারিয়ে গেলে? হারিয়ে যায়নি, তবে ব্যাপারটা বড় অদ্ভুত। সঞ্জীববাবু বলছেন এই বাড়িতেই বাক্সটা আছে, অথচ এত খুঁজেও আমরা পাচ্ছি না। আবার সঞ্জীববাবু এতদিন এখানে থাকা সত্ত্বেও উনি নিজেও জানেন না বাক্সটা কোথায়। এও কি সম্ভব? সব কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে রে তিতলি, কিচ্ছু মিলছে না। ছাড়ো মা, ও গয়নার বাক্স নিয়ে আমাদের কোনো লাভ নেই। ও জিনিস এখানেই থাকুক। আমরা বরং এখান থেকে ভালোই বেরোতে পারলে বাঁচি। কাল সারা রাত তিন্নি যা কাণ্ড করেছে ভাবলে এখনো আমার গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কি করেছে তিন্নি? কিছু বলিসনি তো আমায়? তোমার শরীর ভালো নেই, তুমি চিন্তা করবে বলে তাই বলিনি। কলকাতায় ফিরলে বলতাম। আচ্ছা বেশ, এখন তো বলেই ফেললি কথাটা। এবার বল তিন্নি কি করেছে? সুপ্রিয়ার কথা শুনে তিতলি ঢোক গিলল একটা। তারপর বলল, কাল সকাল থেকেই তিন্নির হাব ভাব কেমন পাল্টে গেছে। নিজের মনে মনেই কেমন কথা বলছে, দেয়ালের দিকে তাকিয়ে হাসছে। দোতলার ওই আলমারিটার কাছে গিয়ে কার সঙ্গে যেন ফিসফিস করে কথা বলছে। কাল সারাদিন আমি বিষয়টা অতটা পাত্তা দিইনি, তোমাকে নিয়ে ব্যস্ত ছিলাম বলে। কিন্তু কাল রাতে যখন ঘটনাটা ঘটলো। কি ঘটনা? রাত তখন 2টো কি 3টে হবে। আমার ঘুমটা ভেঙে গেল। দেখলাম তুমি অঘরে ঘুমোচ্ছ, কিন্তু তিন্নি বিছানায় নেই। দেখেই আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। সঙ্গে সঙ্গে উঠে তিন্নিকে খুঁজতে গেলাম। খুঁজতে দেখি ওপরের দোতলার ঘরটা থেকে একটানা গুনগুন করে কি যেন একটা আওয়াজ আসছে। চারিদিকে অন্ধকার, বাইরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে এই আওয়াজ। গায়ে কাটা দিয়ে উঠলো যাকে বলে। কোনো মতে গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে উঠে পড়লাম। তারপর হাঁটতে হাঁটতে দোতলার সেই ঘরটায় ঢুকে একেবারে থমকে গেলাম। দেখলাম ঘরের আলমারিটার সামনে বাবু হয়ে বসে আছে তিন্নি। অত রাতে আলমারির সামনে? ও শুধু আলমারির সামনে বসেছিল না মা, ও আরো অনেক কিছু করছিল, যা দেখে আমার হাত পা রীতিমতো ঠান্ডা হয়ে গেছিল। কি করছিল? সুপ্রিয়া কৌতূহলী হয়ে ওঠে। এইবার তিতলি আবার একটা ঢোক গেলে
তারপর বলে, আলমারির সামনে বসে ও নিজেই একটা কাঁচি দিয়ে নিজের চুল কাটছিল মা। তারপর সেই চুলটা ঢুকিয়ে দিচ্ছিল নিজের মুখের ভেতর। সেই চুল চিবোতে চিবোতে খালি বলছিল, রাকিনি আমার চুল চায়, ওর খুব তেষ্টা পেয়েছে, এই সবই বলে যাচ্ছিল মা। তিতলির কথাগুলো শুনতে শুনতে সুপ্রিয়ারও সারা শরীর গলিয়ে বমি আসছিল। আতঙ্কে বুকের ভিতরটা ঠান্ডা হয়ে যাচ্ছিল একেবারে। ও কি ঠিক শুনছে কানে? কাল রাতে এত কিছু ঘটে গেছে আর ও জানতেও পারেনি। কোনো মতে নিজেকে সামলে সুপ্রিয়া বলল, তারপর তুই কি করলি? আমি তো ওসব দেখে ওখানেই অজ্ঞান হয়ে গেছিলাম। পরে সকালবেলা যখন জ্ঞান ফিরল, তখন দেখি তোমার পাশে খাটেতে শুয়ে আছি, আর আমার পাশে বোন নেই। তখন তোমায় না জাগিয়েই আমি ওপরে উঠে গেলাম। দেখলাম আমার ধারণাটাই ঠিক, বোন তখনও আলমারির সামনে বসে বসে হাউ হাউ করে কাঁদছে। কথাটা বলে একটু থামল তিতলি। তারপর হঠাৎ একেবারে অপ্রত্যাশিতভাবেই ঝরঝর করে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতেই বলল, মা, বোনকে আমি এরকম কখনো দেখিনি। বোন ঠিক হয়ে যাবে তো মা? বলো না, বোন ঠিক হয়ে যাবে তো? যাবে মা, তিনি ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। আমরা একবার এখান থেকে চলে যাই, তাহলেই তিনি ঠিক হয়ে যাবে। কাঁদতে থাকা তিতলির মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিল সুপ্রিয়া। আর ঠিক তখনই বাড়ির কলিং বেলটা বাজল। ওই সঞ্জীব বাবু এলেন বোধহয়। যা তো, যা তিন্নিকে ডেকে নিয়ে আয়। অনেক হয়েছে, আর না, আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। সুপ্রিয়ার কথা মতো তিতলি দোতলায় চলে গেল, আর সুপ্রিয়া গেল সদর দরজার দিকে। সদর দরজা খুলেই সুপ্রিয়া দেখল সঞ্জীববাবু গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন চৌকাঠের সামনে। সুপ্রিয়াকে দেখেই একটু অদ্ভুতভাবে হেসে উঠলেন তিনি। সেই হাসির প্রত্যুত্তরে মৃদু হেসে সুপ্রিয়া বলল, সব গোছানো হয়ে গেছে, তিতলি আসছে, চলুন বেরিয়ে পড়া যাক। এ কথা শুনে সঞ্জীববাবু কিছুক্ষণ চুপ করে চেয়ে রইলেন সুপ্রিয়ার দিকে। তারপর একসময় ধীরে ধীরে বললেন, দাঁড়ান দাঁড়ান, চলে তো যাবেনই ম্যাডাম, তার আগে গয়নাটা নেবেন না? গয়না? আপনি জানেন গয়না কোথায় আছে? সঞ্জীববাবু মৃদু হাসলেন। তারপর সেই একই রকম মৃদু স্বরে উত্তর দিলেন, জানি তো, চলুন দেখাচ্ছি। আপনার দিদিমা এই বাড়িতে রাকিনী সাধনা করেছিলেন। ডাইনিং রুমের সোফার উপর বসে গম্ভীর মুখে কথাটা বললেন সঞ্জীববাবু। বাইরে তখন যথারীতি প্রত্যেক দিনের মতোই ঝমঝম করে বৃষ্টি নেমেছে। বজ্রপাতও হচ্ছে মাঝে মধ্যে। তবে অন্যান্য দিন যা একেবারেই হয় না, সেটা আজ হয়েছে। কারেন্ট চলে গেছে। সারা বাড়িটা এখন একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। শুধু এই ডাইনিং রুমে ছোট্ট সেন্টার টেবিলটার ওপর দপদপ করে জ্বলছে একটা সরু মোমবাতি। সেই মোমবাতির ক্ষীণ লালচে আলোয় পুরো ডাইনিং রুমের অন্ধকারটা কেমন যেন আরো জমাট বেঁধে উঠেছে। সামনের সোফায় বসা সঞ্জীববাবুর কথা শুনতে শুনতে এই মুহূর্তে রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছে সুপ্রিয়ার। রাকিনী? রাকিনী কি সঞ্জীব বাবু? সুপ্রিয়া কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল। সঙ্গে সঙ্গে ওর নিঃশ্বাসের দমকে মোমবাতির আলোটাই কেঁপে উঠল যেন।
রাগিনী হলো রক্ষিণী শব্দের অপভ্রংশ রূপ। পুরাকালে মানুষজন নিজেদের সম্পত্তি মৃত্যুর পরেও শত্রুর হাত থেকে বাঁচিয়ে রাখতে এবং নিজের বংশধরদের হাতে তা ঠিকমতো পৌঁছে দিতে যেমন যজ্ঞ বা যক্ষিণীর ব্যবহার করত, তেমনি বহু বড় বড় রাজারা তাদের বিপুল সম্পত্তি বংশানুক্রমে রক্ষা করতে স্মরণীত এই রক্ষিণীর, যাকে এখন আমরা রাকিনী বলে থাকি। সাধারণ যজ্ঞের থেকে এই রাকিনী শুধু কয়েকশো গুণ ভয়ঙ্কর তাই নয়, শোনা কথা যেসব পরিবারে কোনো সম্পত্তিকে সুরক্ষিত করতে একবার রাকিনী সাধনা করতে হয়, সেসব পরিবারে প্রজন্মের পর প্রজন্ম ওই সম্পত্তিকে সুরক্ষিত রাখতে রাকিনীর সাধনা করেই যেতে হয়। আর রাকিনী সাধনা কিন্তু যে সে ব্যাপার নয়। নিয়ম করে প্রায় সুদীর্ঘ 15 বছর প্রতি রাতেই রাগিনীকে ভেট চড়াতে হয়। রাগিনীর প্রধান খাদ্য হলো মনুষ্যের চুল, জবা ফুল এবং কাকের মাংস। আপনার দিদিমাই সুদীর্ঘ 15 বছর ধরে রাগিনীকে প্রতি রাতে ওই প্রসাদ ভেট দিয়ে আসছেন, ওই অমূল্য গয়নার বাক্সটি রক্ষার জন্যে। 15 বছর প্রতি রাতে? কথাগুলো শুনতে শুনতে অবাক হয়ে প্রশ্ন করল তিতলি। ওর পাশে চুপটি করে বসে আছে তিন্নি। তিন্নি অবশ্য কিছু বলছে না, সে শুধু এক মনে চেয়ে আছে সঞ্জীব বাবুর দিকে। 15 বছর ধরে প্রতি রাতে এর নিয়মই তাই। এই গয়নার বাক্স প্রজন্মের পর প্রজন্ম আপনাদের পরিবারে দিদিমার হাত থেকে তার নাতনির কাছে বাহিত হয়। প্রতি প্রজন্মের জন্য একজন রাগিনী বাঁচতে হয়। একবার পূর্বেকার মালকিন মারা গেলে তার রাগিনীও অবলুপ্ত হয়ে যায়। তখন বর্তমান বাক্সের মালকিনকে তার নিজস্ব নতুন রাগিনীকে ভেট দেওয়া শুরু করতে হয়। এক্ষেত্রে পূর্বেকার মালকিনকেই নতুন মালকিনের জন্য রাগিনী বেছে রেখে যেতে হয়, যাতে তার মৃত্যুর পর সম্পত্তি অরক্ষণীয় না হয়ে থাকে। শুধু তাই নয়, তার মৃত্যুর পর সেই সম্পত্তি খুঁজে না পাওয়া পর্যন্ত ঠিক আছে, কিন্তু একবার যদি সেই সম্পত্তি পেয়ে যায়, নতুন মালকিনকে তার রাগিনীকে ভেট দিতেই হবে। নইলে নিয়ম অনুযায়ী নতুন রাগিনী নিজেই মালকিনকে হত্যা করবে। কি অদ্ভুত! আর কেউ যদি ভেট না দিতে চায়, সেক্ষেত্রে তাকে গয়না বা নির্দিষ্ট সম্পত্তির সবটাই পুড়িয়ে ফেলতে হবে। তাহলেই রাগিনী মুক্তি পাবে, আর কোনো রকম ভেটও দিতে হবে না। আপনি এত সব কিছু কি করে জানলেন সঞ্জীব বাবু? এ বাড়িতে আপনার দিদিমার সঙ্গে থেকে থেকে ওনার সঙ্গে কম সময় তো ছিলাম না, সবই প্রায় জেনে গিয়েছিলাম ওনার থেকে। যাই হোক, যেটা বলছিলাম, যে সম্পত্তি রাগিনী রক্ষা করে সেই সম্পত্তির ধারে কাছে রাগিনী কাউকে ঘেঁষতে দেয় না। শুধু তাই নয়, কেউ যদি ভুলেও সেই সম্পত্তি তার উত্তরাধিকার বেঁচে থাকতে হরণ করার চেষ্টা করে, তাহলে তাকে রাগিনীর হাতে নির্মমভাবে মরতে হয়। আর রাগিনী কিন্তু ভীষণ বুদ্ধিমান। সে একমাত্র তার হাতেই সম্পত্তি তুলে দেয় যার হাতে সম্পত্তি তুলে দেওয়ার কথা তার পূর্বের মালকিন বলে গেছিল। আর তার এই নতুন মালকিনকে সে কি দিয়ে চিনতে পারে বলুন তো? চুল দিয়ে। ঠিক ঠিক বলেছ, চুল দিয়ে। এই জন্যেই আপনার দিদিমা আপনাদের সবার চুল সংগ্রহ করে রাখতেন। উনি জানতেন ওনাকে একদিন কাউকে না কাউকে ওই বাক্সের দায়িত্ব দিয়ে যেতে হবে। এই জন্যই উনি আগে থেকেই সব সংগ্রহ করে রেখেছিলেন, যাতে শেষ সময় চুল নিয়ে সমস্যায় না পড়তে হয়। কিন্তু এত কিছু করার কি দরকার ছিল? উনি তো মাকে এমনিতেই বাক্সটা দিতে পারতেন। এত সহজ নয়। যে সম্পত্তি একবার রাগিনীকে রক্ষা করতে দেওয়া হয়েছে, তা রাগিনীর মাধ্যমেই পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে হবে।
নইলে ওই একই বিধান, মালকিনের মৃত্যু। কি ভয়ঙ্কর! তার মানে আমার দিদিমা এই বাড়িতে এরকমই এক রাকিনীকে তার গয়নার বাক্স রক্ষা করতে দিয়ে গেছে, আর সেই জন্যই প্রতি রাতে রাকিনী আমাদের চুল খেতে আসে। শুধু তাই নয়, রাকিনী আপনাদের প্রত্যেকের চুল নিয়ে পরীক্ষাও করত যে আপনাদের মধ্যে কারুর চুল তার পরবর্তী মালকিনের কিনা। এবং আমার বিশ্বাস আপনারা যে 3 রাত এ বাড়িতে থাকার পরেও বেঁচে আছেন, এর একমাত্র কারণ আপনাদের মধ্যে একজন রাকিনীর বর্তমান মালকিন। তার চুল রাকিনী চিনতে পেরেছে। বোনের চুল রাখিনি চিনতে পেরেছে, আর সেই জন্যেই বোনের চুল চায় রাখিনি। সেই জন্যেই ওই ডায়েরিতে বোনের চুল নেই। এইবার বুঝেছি, বোনের চুল রাকিনীর কাছে রাখা আছে তার পরবর্তী মালকিনকে শনাক্ত করার জন্য। ঠিক, একদম ঠিক। একমাত্র তোমার বোনই পারবে ওই সম্পত্তি রাগিনীর কাছ থেকে বের করে আনতে, এবং সেই সময় চলে এসেছে। চলো, তোমাদের আমি দেখিয়ে দেবো কোথায় আছে সেই গয়নার বাক্স। সঞ্জীব বাবু এবার উঠে দাঁড়ান। তার সঙ্গে উঠে দাঁড়ায় সুপ্রিয়া, তিতলি ও তিন্নি। সঞ্জীব বাবু এবার পা বাড়ান সিঁড়ির দিকে। বাকিরাও অনুসরণ করে ওনাকে। শুধু তিতলি হঠাৎ দাঁড়িয়ে পড়ে। তারপর আচমকাই সঞ্জীব বাবুকে জিজ্ঞেস করে ওঠে, আপনি যখন সব জানতেন আমাদের আগে বললেন না কেন? তিতলির প্রশ্ন শুনে সঞ্জীব বাবু একবার ওর দিকে ফিরে তাকান। তারপর একটা অদ্ভুত ক্রূর হাসি হেসে একরকম ফিস ফিস করেই বলেন, সময় হয়নি বলে। এই মুহূর্তে দোতলার দিদিমার ঘরটায় দাঁড়িয়ে আছে সুপ্রিয়া, তিতলি আর তিন্নি। বাইরে এখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে, সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত। এদিকে ঘরের ভিতর এখন শুধু টিম টিম করে জ্বলছে মোমবাতির আলো। সেই মোমবাতিটাও অতি যত্নে সামলাচ্ছে তিতলি। সুপ্রিয়া আর তিন্নি অবশ্য কিছুই করছে না, ওরা শুধু চেয়ে চেয়ে দেখছে। ঘরের ভেতর বিশাল আলমারিটা সরিয়ে তার পিছনের দেওয়ালের ওপর শাবল দিয়ে একের পর এক কোপ বসাচ্ছেন সঞ্জীব বাবু। বলাই বাহুল্য, সুপ্রিয়ার প্রচন্ড ভয় করছে। আর করবে নাই বা কেন, ও তো নিজের কানে স্পষ্ট শুনতে পাচ্ছে। দোতলার ডাইনিং রুম থেকে ভেসে আসছে হাজার হাজার কাকের ডাক। হ্যাঁ, সেই হাড় হিম করা ভয়ঙ্কর কাকের ডাক, যা সে শুনেছিল সেই পরশুদিন রাত্রে। আর তারই সঙ্গে নিচের তলা থেকে ভেসে আসছে আসবাবপত্র ছুঁড়ে ফেলার শব্দ, বাসনপত্র ঝনঝন করে পড়ার শব্দ, আলমারি উল্টে পড়ার শব্দ। ও আরো কত কি যে শব্দ আসছে তা বলে বোঝানো যাবে না। সুপ্রিয়ার শুধু নিঃশ্বাসটুকু চলছে কোনো মতে। ওর হাঁটুর নিচ থেকে বীভৎস কাঁপুনি শুরু হয়েছে। এমন জোরে জোরে ঠকঠক করে কাঁপছে যে মনে হচ্ছে এই মুহূর্তে উল্টে পড়েই যাবে। নিন, হয়ে গেছে, দেওয়াল ভাঙা শেষ। শাবলটা মাটিতে রেখে হাঁপাতে লাগলেন সঞ্জীব বাবু। তারপর তিতলির দিকে হাত দেখিয়ে বললেন, এই যে, এদিকে মোমবাতিটা নিয়ে এসো, ভেতরটা একবার দেখি কি অবস্থা।
সঞ্জীববাবুর কথা মতোই তিতলি মোমবাতিটা হাতে নিয়ে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে এলো দেওয়ালের মধ্যে সদ্য নির্মিত বিশাল গর্তটার দিকে। এই যে এইখানটায় আলো ফেলো। সঞ্জীববাবুর কথা মতো এবার মোমবাতিটা গর্তের দিকে ঘোরালো তিতলি, আর ঘোরানো মাত্রই প্রায় পাগলের মতো চিৎকার করে উঠল। আর একটু হলে ওর হাত থেকে পড়েই যাচ্ছিল মোমবাতিটা, কিন্তু সুপ্রিয়া দৌড়ে এসে ওকে ধরে ফেলল। কিন্তু তার পরের মুহূর্তেই সুপ্রিয়া গর্তটার দিকে তাকাতেই যা দেখতে পেল তাতে প্রচণ্ড আতঙ্কে ওরও সারা শরীরটা অবশ হয়ে গেল মুহূর্তের মধ্যেই। ভয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতেই বলে উঠল সুপ্রিয়া, ও কি কঙ্কাল? মোমবাতির ক্ষীণ আলোয় ও স্পষ্ট দেখতে পেল গর্তের ভিতরে একটা মানুষের কঙ্কাল গয়নার বাক্সটা দু হাত দিয়ে আঁকড়ে ধরে রয়েছে। সরুন সরুন, খামোখা ভয় পাবেন না। তিন্নি, এইদিকে এসো তো মা, তোমাকে দিয়ে কাজ আছে। গর্তটার সামনে থেকে সুপ্রিয়াকে একরকম ধাক্কা মেরেই সরিয়ে দেয় সঞ্জীববাবু। তারপর ছোট্ট তিন্নির দিকে তাকিয়ে বলে কথাটা। কি কাজ? ভয় ভয় প্রশ্ন করে ছোট্ট তিন্নি। বলাই বাহুল্য এ বাড়িতে একের পর এক যা চলেছে তাতে বাচ্চা মেয়েটা প্রচন্ড ভয় পেয়ে গেছে। আগে এসো, তারপর বলছি। সঞ্জীববাবুর কথা শুনে এবার গুটি গুটি পায়ে গর্তটার দিকে এগিয়ে যায় তিন্নি। তারপর সেখানে যেতেই সঞ্জীববাবু তার মাথায় হাত বুলিয়ে বলেন, ওই যে ওই কঙ্কালটা বাক্সটা ধরে রয়েছে হাতে, দেখতে পাচ্ছ? ওটা টেনে বার করো তো মা, ভয় পাবে না। হ্যাঁ, কিচ্ছু হবে না, যাও বার করো। সঞ্জীববাবুর কথা শুনে খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে মা আর দিদির দিকে তাকায় তিন্নি। তারপর কাঁপা কাঁপা হাতে হাত বাড়ায় গর্তের ভিতরে কঙ্কালের হাত দিয়ে শক্ত করে চেপে ধরে রাখা গয়নার বাক্সটার দিকে। কাঁপা কাঁপা হাতে সেটা বের করে এনে নিচে নামিয়ে রাখে সে, আর সঙ্গে সঙ্গেই সেই বাক্সটার উপর পাগলের মতো ঝাঁপিয়ে পড়েন সঞ্জীববাবু। এই তো এই তো এই তো এই তো পেয়েছি, গয়না পেয়েছি। হঠাৎই সঞ্জীববাবু উদ্ভ্রান্তের মতো চিৎকার করতে থাকেন। সুপ্রিয়া শুধু অবাক হয়ে দেখে মাটিতে রাখা গয়নার বাক্সটার ভিতরে সঞ্জীববাবু পাগলের মতো মুখ ঢুকিয়ে গয়না দেখছেন আর চুমু খাচ্ছেন। এতদিনকার এত দীর্ঘ অপেক্ষা শেষ হলো তাহলে। সব গয়না আমার, সব গয়না আমার, সব গয়না আমার, শুধু আমার, আর কারণ না। আপনি কি বলছেন সঞ্জীববাবু? সব গয়না আপনার মানে? আমার মানে আমার, বুঝতে পারছিস না হারামজাদি? এই গয়নার জন্য কম কষ্ট করেছি। তোর দিদিমাকে সাধনার সমস্ত উপকরণ এনে দিয়েছি। তোর দিদিমার জন্য নিজের হাতে ওই মলি নামের বাচ্চা মেয়েটাকে ঘুমের ওষুধ খাইয়ে যজ্ঞে বসিয়েছি। তারপর যজ্ঞ শেষ হলে ওকে জ্যান্ত কবর দিয়েছি এই দেওয়ালের পিছনে। কিসের জন্য? হ্যাঁ, কিসের জন্য? এই গয়নার জন্য। আর তোরা জানতে চাইছিলিস না মলির কি হলো? তাহলে বলছি শোন, মলিকে কোথাও দিয়ে আসা হয়নি। ওই দেওয়ালের পিছনেই না খেতে পেয়ে খিদেতে তেষ্টাতে তিলে তিলে দগ্ধে দগ্ধে মরেছে। তবেই তো পরিণত হয়েছে এক নৃশংস রাগিনীতে। তোরা তো এটাও জানিস না, তাই না, যে প্রতি প্রজন্মে সম্পত্তি রক্ষার জন্য একটি করে নতুন রাগিনী প্রয়োজন, যাকে জীবন্তই এই গয়নার সঙ্গে সমাধি দেওয়া হবে। তখন যদি জানতাম রাগিনী এত ভয়ঙ্কর, ওই বুড়িকে উপাচারটা করতেই দিতাম না। আমি তো ভেবেছিলাম তো দিদিমা মরে গেলে এমনি গয়নাটা পাবো, ওসব রাগিনী টাগিনী কিচ্ছু করতে পারবে না।
কিন্তু না, এই শালা রাকিনীকে এত সহজে নেওয়া আমার উচিত হয়নি। পরে যখন বুঝলাম এমনি এমনি রাকিনীর কাছ থেকে এই গয়না পাওয়া যাবে না, তখন এই প্ল্যানটা বানালাম, তোদের ডেকে আনলাম, এই বাড়িতে একা ছেড়ে দিলাম। আমি জানতাম তোদের মধ্যেই কেউ রাকিনীর নতুন মালকিন, আর আমি এটাও জানতাম সঠিক সময় রাকিনী তাকে খুঁজে নেবে, আর তারপর তাকে দিয়ে আমি গয়নাটা উদ্ধার করাবো। আর গয়না উদ্ধার হয়ে গেলে ঢিচকেও একদম সাফ করে দেব। উত্তরাধিকারী বেঁচেই না থাকলে রাকিনী আবার কি করবে? রাকিনী আবার কি করবে? কথাটা বলতে বলতেই একটা নারকীয় হাসি হেসে উঠলেন সঞ্জীব বাবু। তারপর পিছনের পকেট থেকে একটা বন্দুক বের করলেন। এবার তৈরি হ তোরা মরার জন্য, তৈরি হ। হাসি শেষ করার সাথে সাথেই কাণ্ডটা ঘটল। মোমবাতিটা দপ করে নিভে গেল, আর সারা ঘরে নেমে এলো শ্মশানের নিস্তব্ধতা। এরপর আচমকাই যা ঘটল তার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না সুপ্রিয়া। হঠাৎই ওই অন্ধকারের মধ্যে ও স্পষ্ট শুনল সারা ঘর ভেসে যাচ্ছে একটা বাচ্চা মেয়ের চাপা কান্নার শব্দে। বাচ্চা মেয়েটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, গলা ধরে আসছে, তবু সে কাঁদছে, ঠিক যেন নিজের উপস্থিতি বোঝাতে চাইছে সে। তার সেই বেদনার্ত কান্নার সুরের মধ্যেই ক্রমশ ফুটে উঠছে এক ভয়াবহ ক্রোধ, চাপা আক্রোশ। সুপ্রিয়ার গায়ে কাঁটা দিচ্ছে। ও বুঝতে পারছে না এ কান্না কার। এ কান্না কি আসলে ফুটফুটে নিষ্পাপ মলির, যাকে মানুষের সম্পদের প্রতি মিথ্যা মোহের জন্য একটু একটু করে দগ্ধে দগ্ধে মরতে হয়েছে? নাকি এ কান্না আসলে নৃশংস ভয়ঙ্কর রাকিনীর, যে এই মুহূর্তে চায় তার প্রতি হওয়া সমস্ত অন্যায়ের প্রতিশোধ নিতে? এত কিছু ভাবতে ভাবতেই হঠাৎ ঘটনাটা ঘটল। ওই অন্ধকারের মধ্যেই সঞ্জীববাবু পাগলের মতো চিৎকার করে উঠলেন, ছেড়ে দে আমায়, ছেড়ে দে আমায়, ছেড়ে দে বলছি। ভালো হবে না, কিন্তু ভালো হবে না, ছেড়ে দে, ছাড় আমায়, ছাড়। মুহূর্তেই সেই অন্ধকারে ভেসে এলো একটা ফ্যাস ফ্যাসে বাচ্চা মেয়ের কণ্ঠস্বর। এই কণ্ঠস্বর এর আগেও দুবার শুনেছে সুপ্রিয়া। আগের দুবারের মতো এবারও প্রবল আক্রোশে সেই কণ্ঠস্বর বলছে, 4 দিন আমি কিচ্ছু খেতে পাইনি, জল তেষ্টায় পাগলের মতো দেওয়াল চাপড়েছি, কিন্তু কেউ আসেনি, কেউ না, কেউ না। গয়নার খুব শখ না তোর? শুধু গয়না পাওয়ার লোভে ওই বুড়ির কথা শুনে আমায় মেরে দিলি বল? নে খা এবার গয়না, তোর মুখের ভিতর গয়না ঢুকিয়ে দিচ্ছি, খা খা। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না? আমারও হয়েছিল। জল তেষ্টা পাচ্ছে না খুব? আমারও হয়েছিল খুব।
সঙ্গে সঙ্গে নিজের কানটা চেপে ধরে। একজন মা হয়ে নিজের মেয়ের বয়সী আর একটা মেয়ের এমন বুক ফাটা কান্নার আওয়াজ কি করে শুনবে সে? কি করে শুনবে? ভোর হচ্ছে, পূর্ব দিগন্তে ক্রমশ ফুটে উঠছে আলো। প্রকৃতি জানান দিচ্ছে এক নতুন সকাল অপেক্ষা করে আছে এই পৃথিবীর জন্য। অন্যদিকে তখন দিদিমার বাড়ির পিছনের বাগানে সোনার গয়নার বাক্সটা আস্তে আস্তে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তার সঙ্গে পুড়ে ছাই হচ্ছে তার ভেতরে থাকা রাশি রাশি সোনার গয়না আর এতদিনের জমে থাকা অজস্র পাপ। এই গয়না সুপ্রিয়া নেবে না। যে গয়নায় একটা নিষ্পাপ শিশুর হাহাকার লেগে আছে, আর্তচিৎকার লেগে আছে, সেই গয়না হাতে নেওয়াও পাপ। আগুনের মধ্যে ক্রমশ পুড়তে থাকা গয়নাগুলোর দিকে তাকিয়েই এইবার ছোট্ট তিন্নি প্রশ্ন করল, মা, রাকিনী এবার মুক্তি পেল, তাই না? ও তো এতদিন কত কষ্ট পেয়েছে, আর কোনো কষ্ট পাবে না ও, তাই না মা? উত্তরে তিন্নির মাথায় হাত বুলিয়ে দিয়ে তিতলি বলল, শুধু কি মলি রে, আরো কত নিষ্পাপ বাচ্চাকে রাখিনি হতে হয়েছে এই বাক্সের জন্য। আজ তারা সবাই মুক্তি পাচ্ছে, তাই তো মা? দুই মেয়ের কথা শুনে এইবার মৃদু হাসে সুপ্রিয়া। আজ তার জীবনে সবচেয়ে বড় শিক্ষাটা হয়ে গেছে। সে বুঝেছে অর্থের প্রতি লোভ এবং মোহ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। একটা দীর্ঘশ্বাস ফেলে সে। তারপর ভোরের আকাশের দিকে তাকিয়ে বলে, রাখিনি আসলে কি তিতলি? এই যে সম্পত্তি আর অর্থের প্রতি মানুষের অন্ধ মোহ, যা শুধু বেঁচে থাকতে না, মৃত্যুর পরেও মানুষের পিছন ছাড়ে না, এই তো হলো আসল রাখিনি। এই গয়নার বাক্স পুড়ে যাচ্ছে ঠিক, কিন্তু এই সামান্য আগুনে এর ভিতরকার সোনা আর তার প্রতি যুগ যুগ ধরে মানুষের অন্ধ মোহের তো কোনো বিনাশ ঘটবে না। এই বাক্সের সঙ্গে জড়িয়ে থাকা মলিরা আজ হয়তো মুক্তি পেল, কিন্তু সম্পদের প্রতি মানুষের অর্থহীন মোহ, মানুষ কি আদেও কখনো এই রাকিনীর হাত থেকে মুক্তি পাবে? হ্যাঁ, কে জানে, কে জানে। শেষ হলো ত্রিজিৎ করের কাহিনী রাকিনী। গল্প পাঠে এবং সঞ্জীব তালুকদারের ভূমিকায় তমাল, সুপ্রিয়া ও দিদিমার চরিত্রে সায়নী, তিতলি ও তিন্নির চরিত্রে যথাক্রমে সুরঞ্জনা ও দিগন্তিকা এবং মলির চরিত্রে ঈশিতা। মিক্সিং ও মাস্টারিংয়ে সায়ন, পোস্টার ডিজাইনিংয়ে কৃষ্ণেন্দু, প্রযোজনা ও পরিবেশনায় বিভা পাবলিকেশন। আমাদের চ্যানেলে নতুন শ্রোতাদের বলি, আপনারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। আমরা 50,000 সাবস্ক্রাইবারের খুব কাছে চলে এসেছি। গল্পগুলো আপনারা শেয়ার করুন পরিচিত মহলে। আর শার্লক হোমসের উপন্যাসটি যারা এখনও শোনেননি তারা শুনতে পারেন আমাদের ভিডিও সেকশনে গিয়ে। আ স্টাডি ইন স্কারলেট উপন্যাসটি মোট 6টি পর্বে পরিবেশিত হয়েছে। এই ভীষণ খারাপ পরিস্থিতির মধ্যে আপনারা সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।